ট্রান্সপিরেশন বোঝার আগে আমাদের যে জিনিসটা বুঝতে হবে, প্লান্টসরা বেঁচে থাকার জন্য, মানে এক্সিস্টেন্স আর ডেভেলপমেন্ট দুটো, এক্সিস্টেন্স অস্তিত্ব বজায় রাখার জন্য আর ডেভেলপমেন্ট বৃদ্ধি করার জন্য, এই দুটো কাজের জন্যেই প্লান্টস যেটা নেয় সেটা হচ্ছে ওয়াটার। ওয়াটার ছাড়া প্লান্টসের এই কাজগুলো হবে না। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মেটেরিয়াল যেটা প্লান্ট নেয় বা কনজিউম করে। একটা ভালো কোয়ান্টিটিতেই এই ওয়াটারটা প্রয়োজন, ঠিক আছে? ওয়াটার কোথা থেকে প্লান্টস নেয়? বাই রুট। রুটস থেকে প্লান্টস ওয়াটারটাকে কনজিউম করে। অনেকটা ওয়াটারই নেয়, লার্জ কোয়ান্টিটির একটা ওয়াটার নেয়, লার্জ কোয়ান্টিটির ওয়াটার নেয়, বাট সেটা ইউজ করে না, যতটা দরকার ততটাই ইউজ করে। কারণ ওয়াটার অনেক কাজে লাগে। ওয়াটার শুধু খাবার বানাতে কাজে লাগে না, অনেক কাজে লাগে। আমাদের শরীরের যত কাজ সব কাজেই ওয়াটার লাগে, সেরকম প্লান্টেরও সব কাজেই প্রায় ওয়াটারটা লাগে, ঠিক আছে? তাহলে এই ওয়াটার, এই লার্জ কোয়ান্টিটি ওয়াটারের একটা স্মল পোর্শন কি কাজে লাগছে? ডিফারেন্ট যে মেটাবলিক ফাংশন হয় তাতে কাজে লাগছে, খাবার, রেসপিরেশন, আরও যা যা কাজ হয় তাতে লাগছে। আর যে রিমেনিং বেঁচে থাকা যে জলটা, এই জলটা এরিয়াল পার্টস অফ দ্য প্লান্ট, মানে প্লান্টের যে পার্টগুলো বাইরের সাথে আমাদের কন্ট্যাক্ট আছে, যেরকম পাতা, সেইখান দিয়ে এই ওয়াটারগুলো লস্ট হয়, মানে বেরিয়ে যায় ইন দ্য ফর্ম অফ ওয়াটার ভেপার। ওয়াটার ভেপার হয়ে প্লান্ট থেকে বেরিয়ে যায়, এই যে বেরিয়ে যায়। এই যে লস অফ ওয়াটার ভেপার, ওয়াটার ভেপারটা বেরিয়ে যাওয়া, একে বলে ট্রান্সপিরেশন। প্লান্ট থেকে জল বেরিয়ে যাওয়ার এই প্রসেসটাকে বলে ট্রান্সপিরেশন। আর এই ট্রান্সপিরেশনটা করার অর্গ্যানটার নাম কি? লিফ। লিফে ট্রান্সপিরেশন হয়। প্রিন্সিপাল অর্গ্যান অফ ট্রান্সপিরেশন ইজ লিফ। ট্রান্সপিরেশনের ডেফিনেশন কি হবে? লস অফ ওয়াটার ইন দ্য ফর্ম অফ ভেপার ফ্রম দ্য এরিয়াল পার্টস অফ দ্য লিভিং ল্যান্ড প্ল্যান্ট। যে প্ল্যান্টটা আমাদের ল্যান্ডে পাওয়া যাচ্ছে, সেই ল্যান্ডের যে এরিয়াল পার্ট, যেগুলো বাইরের সাথে কন্ট্যাক্ট আছে, যেরকম পাতা, পাতার মধ্যে দিয়ে ওয়াটার বেরিয়ে যাচ্ছে ইন দ্য ফর্ম অফ ওয়াটার ভেপার, যেটা হচ্ছে ট্রান্সপিরেশনের ডেফিনেশন। বইতে লেখা আছে, বোল্ড করা আছে, মার্ক করে নেবে, মুখস্থ করে নেবে। এবার দেখ, এবার ট্রান্সপিরেশনটা কীরকম লাগছে? এভাপোরেশন লাগছে না, যে জল ওয়াটার ভেপার হয়ে বেরিয়ে যাচ্ছে। ট্রান্সপিরেশন জিনিসটা তো এরকমই লাগছে, কিন্তু দুটো এক জিনিস নয়। ট্রান্সপিরেশন আর এভাপোরেশন আলাদা জিনিস। ট্রান্সপিরেশন হচ্ছে ফিজিওলজিক্যাল প্রসেস, মানে এটা হচ্ছে একটা শারীরবৃত্তীয় বিক্রিয়া। মানে শারীরবৃত্তীয় মানে যেটা শরীরে হয়, শরীরের ভেতরে, শরীরের প্রসেসকে ফ্যাসিলিটেট, শরীরের প্রসেসকে কাজ করানোর জন্য যে প্রসেসটা দরকার, সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল প্রসেস, প্রথম দিনকে বুঝিয়েছিলাম। আর এভাপোরেশন হচ্ছে একটা ফিজিক্যাল প্রসেস, এটা যে কোনো জিনিসের জন্য হতে পারে। এটা একটা নন লিভিং থিংয়ের জন্য হতে পারে, এটা লিভিং থিংয়ের জন্য হতে পারে। মোট কথা এটা এক্সটার্নাল, এটার সাথে শরীরের প্রসেসের কোনো মিনিং নেই। ট্রান্সপিরেশন শুধু প্লান্টসদের মধ্যেই হবে, তার থেকেও বড় কথা লিভিং ল্যান্ড প্ল্যান্টস,
লিভিং প্ল্যান্টস তো লিভিং হবেই, তার সাথে ল্যান্ড প্ল্যান্টস মানে যেগুলো জমিতে হয়, যেগুলো জলের অ্যাকোয়াটিক প্ল্যান্টে ট্রান্সপিরেশন হবে না, এটা লিভিং নন লিভিং সব জায়গায় হতে পারে। ঠিক আছে, লিভিং নন লিভিং। আর এই প্রসেসটা কি কন্ট্রোল করে? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম মানে কি? সেল। সেলের ভেতরে সাইটোপ্লাজম আর সেলের ভেতরে নিউক্লিয়াস, দুটোকে একসাথে বলে প্রোটোপ্লাজম। তাহলে ট্রান্সপিরেশন কে কন্ট্রোল করে? প্রোটোপ্লাজম কন্ট্রোল করে। এই প্রসেসটা কেউ ওভাবে কন্ট্রোল করে না, এই প্রসেসটা টেম্পারেচার কন্ট্রোল করে। এভাপোরেশন টেম্পারেচার কন্ট্রোল করে। যেহেতু এটা নন লিভিং, লিভিং যে কোথাও হতে পারে, তাই এখানে প্রোটোপ্লাজম কন্ট্রোল করে না। এই এভাপোরেশনে কোনো প্রেশার লাগে না, কিন্তু ট্রান্সপিরেশনে গার্ড সেল মানে স্টোমাটার প্রেশার লাগে। কেন? ওয়াটারটা ভেপার ফরম্যাট ওই লিফ দিয়ে বেরোবে, আর লিফের মধ্যে স্টোমাটা থাকে, আর স্টোমাটায় গার্ড সেল থাকে, তাই গার্ড সেলের প্রেশার লাগে। বাইরের আর ট্রান্সপিরেশনে বাইরের কন্ডিশন আর ভেতরের কন্ডিশন, মানে আমার শরীরের ভেতরে কি অবস্থা আর বাইরে কি অবস্থা, এই দুটোই ম্যাটার করে। এক্সটার্নাল মানে বাইরের, আর ইন্টারনাল মানে ভেতরের, সব জায়গাকার কন্ডিশন এখানে আমার ম্যাটার করে। কিন্তু এভাপোরেশনে আমার শুধু এক্সটার্নাল কন্ডিশন, বাইরে কতটা বেশি টেম্পারেচার আছে তাহলেই এভাপোরেট হয়ে যাবে। তুমি এক গামলা জল বাইরে রোদের মধ্যে বসিয়ে দিয়ে আসো, কালকে সকালবেলা উঠে দেখবে যে ওটা পুরো জলটা শেষ ওখানে। তার মানে কি? এটা টেম্পারেচারের ওপর ডিপেন্ড করছে, কিন্তু এটা ইন্টারনাল, ওর মানে ভেতরে কিছু ডিপেন্ড করছে না, কারণ এটা তো নন লিভিং। এভাপোরেশন মেনলি নন লিভিং এর ক্ষেত্রেই দেখা যায়, এটা শুধু এক্সটার্নাল। এই যে দেখলাম এখানে 5টা ডিফারেন্স, এটা পরীক্ষায় আসতে পারে, তোমাদের বইতেও হয়তো ডিফারেন্স লেখা আছে, অ্যালং উইথ পয়েন্ট অফ ডিফারেন্স লেখা আছে। ঠিক আছে, পয়েন্ট অফ ডিফারেন্স সমেত পরীক্ষায় লিখতে হবে। এবার আসছে সাইট অফ ট্রান্সপিরেশন, মানে ট্রান্সপিরেশন হয় কোথায়? এক্ষুনি বললাম লিফে হয়, এবার লিফের মধ্যেও কিছু পার্ট থাকে যেখানে এটা হয়। কি পার্ট? একটা হচ্ছে স্টোমাটা, একটা হচ্ছে লেন্টিসেল, একটা হচ্ছে কিউটিকিউলার কোর্স। ঠিক আছে, এগুলা কি লিফে হয়? হ্যাঁ। এইগুলা কি লিফে হয়? তো এখানে কি লিখলাম? হ্যাঁ স্যার, এই লিফ। পোর্শনগুলো লিফের মধ্যেই থাকে, এগুলো লিফের এক একটা পার্ট। হ্যাঁ, এবার লেন্টিসেল যেরকম স্টেমের একটা পার্ট, স্টোমাটা লিফের একটা পার্ট, ওগুলো বলছি পড়াতে পড়াতে। এবার দেখো স্টোমাটা, আমি প্রথমেই কি বললাম? লিফ হচ্ছে প্রিন্সিপাল অর্গান যেখানে ট্রান্সপিরেশন হয়। যেরকম স্কুলে প্রিন্সিপাল হেড থাকে, সেরকম এখানে ট্রান্সপিরেশনের হেড হচ্ছে লিফ। মানে সব, হয়তো লিফ বাদে স্টেমেও ট্রান্সপিরেশন হতে পারে, বাট সব থেকে ভালো ট্রান্সপিরেশন বা সব থেকে বেশি ট্রান্সপিরেশন একমাত্র লিফেই হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি কি বলবো? এবার স্টোমাটা কোথায় থাকে? স্টোমাটা লিফে থাকে, তাহলে আমি স্টোমাটাকে বলবো চিফ সাইট, মানে প্রধান জায়গা, প্রধান যেখানে একদম ওইখানেই হয়। বা স্টোমাটা কোথায় থাকে? ঠিক আছে, যখন আমরা ডরসিভেন্ট্রাল লিফ বলবো, মানে ধরো এটা একটা লিফ, এই লিফটার ওপরের একটা অংশ আছে, হ্যাঁ, এটা আপ, ওপরে। এই লিফটাকে যদি আমি উল্টে দেখি, এর একটা নিচের অংশ আছে, ওপরের পার্টটাকে বলে ডরসাল, নিচেরটাকে বলে ভেন্ট্রাল, দুটোকে একসাথে বলে ডরসিভেন্ট্রাল।
ঠিক আছে, বলছে ডরসি ভেন্ট্রাল লিফ, যার এরকম দুটো পোর্শন আছে, দুটো পোর্শন আলাদা, ডরসাল পোর্শনটা আলাদা হয়, ভেন্ট্রাল পোর্শনটা আলাদা হয়, দেখতে দেখতে আলাদা হয়, ওপর আর নিচটা দেখতে আলাদা হয়। তাহলে বলছে যেখানে ওপর আর নিচ দেখতে আলাদা হয় মানে ডরসি ভেন্ট্রাল লিফ, সেখানে স্টোমাটা নিচের দিকে থাকে, মানে লিফটা উল্টালে যে পোর্শনটা পাবো সেই নিচের দিকে থাকে, লোয়ার সারফেস। ঠিক আছে, আর যে লিফের এপিট ওপিট দুটোই সমান সেটাকে বলে আইসো বাইল্যাটারাল লিফ। আইসো বাইল্যাটারাল লিফ। ঠিক আছে, আইসো বাইল্যাটারাল লিফে কি হয়, দুদিক সমান হয়, ওপর নিচে সমান হয়। তাহলে ওপর নিচে যদি সমান হয় তাহলে দুদিকেই স্টোমাটা দেখা যাবে। আর যেখানে দুদিক আলাদা হয় মানে ডরসি ভেন্ট্রাল লিফ, সেখানে শুধু নিচের দিকে দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা, এটা শুধু স্টোমাটাই পড়াচ্ছি, এখনো এই দুটোতে যাইনি। আচ্ছা, আর কি বলছে স্টোমাটা, বলছে স্টোমাটা এই যে অর্গ্যান বা যেটাই হোক, এটা স্টোমাটার কি থাকে, একটা প্ল্যান্টে একটা স্টোমাটা থাকে না, অনেক স্টোমাটা থাকে। তার মধ্যে বলছে একটা স্টোমাটার মধ্যে কি কি থাকে, বলছে একটা স্টোমাটার মধ্যে দুটো গার্ড সেল থাকে, এই রকম দুখানা গার্ড সেল থাকে, দুটো গার্ড সেল। আর ভেতরে এই যে হোলটা, এটাকে বলে পোর বা ফুটো, যেটাকে বাংলায় ছিদ্র বলে, এখানে ইংলিশে পোর বলে। তাহলে একটা স্টোমাটার কি থাকে, একটা স্টোমাটার কাছে দুটো গার্ড সেল থাকে, একটা পোর থাকে। ঠিক আছে, একটা প্ল্যান্ট মানে একটা গাছে যে ট্রান্সপিরেশন হয় তার 80 থেকে 90% যে ট্রান্সপিরেশন সেটা স্টোমাটা দিয়ে হয়। স্টোমাটা দিয়ে যে ট্রান্সপিরেশন হয় তাকে বলে স্টোমাটাল ট্রান্সপিরেশন। ঠিক আছে, স্টোমাটা দিয়ে যে ট্রান্সপিরেশন হয় তাকে স্টোমাটাল ট্রান্সপিরেশন বলে। 80 থেকে 90% ট্রান্সপিরেশন কি কে করায়, স্টোমাটা করায়। আচ্ছা, এবার আসছে লেন্টিসেল। লেন্টিসেল কি বলছি, সেখানটা একটু মুছতে হবে, মুছে দিই। দেখো, লেন্টিসেল হচ্ছে এই যে আমাদের বড় বড় গাছ বা যে শ্রাব হয় না, শ্রাব, লেন্টিসেল, যে ট্রি, শ্রাব, এই ধরনের যে গাছ হয়, এদের যে স্টেম থাকে, স্টেম, স্টেম হচ্ছে আমাদের যে গাছের যে কি বলবো, ডালটা, ডাল স্টেম, তার যে সারফেস, যে তল, তল যেটাকে আমরা বলি সারফেস, তার সারফেসে লেন্স, লেন্স চেনো তো, লেন্স কীরকম হয় দেখতে, লেন্স এরম হতে পারে, লেন্স ওই ট্রান্সপারেন্ট আয়নার মতোই দেখতে হয়। লেন্সের মতো দেখতে ছোট ছোট পোর থাকে বা ছিদ্র থাকে। লেন্সের মতো মানে লেন্সের শেপ, লেন্স গোলাকার হয়, লেন্স এরকম হতে পারে, লেন্স এরকম হতে পারে, এই রকম দেখতে হতে পারে। তাহলে এটা বলছি লেন্স শেপড পোর। কিরম পোর, ছোট ছোট পোর, ছোট ছোট ছিদ্র। এটা কোথায় হয়, সারফেস অফ স্টেম।
যেরকম আমি এই যে যেটার উপরে লিখছি এটা একটা সারফেস, এটা একটা তল, তাহলে এরকম স্টেমের যে সারফেস হয় তাতে থাকে। আচ্ছা, এইটাই হচ্ছে লেন্টিসেল। আরেকবার বল। হ্যাঁ, লেন্টিসেল হচ্ছে স্টেম। ধর এটা স্টেম, এটা যে স্টেমের সারফেস, স্টেমের তলাটা, তো এই তলাটার এখানটা যে গোলের মতো দেখছি, এখানে হয়তো গোল গোল ছোট ছোট পোর থাকবে। মানে ধরে নাও এটা তলাটা, এখানে ছোট 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 এরকম পোর থাকবে, সেই গোল গোল পোরগুলো হচ্ছে এক একটা লেন্টিসেল। লেন্টিসেল দিয়ে যে ট্রান্সপিরেশন হয় তাকে বলে লেন্টিসেলুলার। লেন্টিসেলুলার ট্রান্সপিরেশন। পরীক্ষায় জিজ্ঞেস করবে লেন্টিসেলুলার ট্রান্সপিরেশন কি দিয়ে হয়, স্টোমাটা লিখে আসবে, কেটে দেবে, কিউটিকুলার পোর লিখে আসবে, কেটে দেবে। ঠিক আছে? সেগুলো নোট করা হয়নি। আমি রেকর্ড করে রেখেছি, রেকর্ড করে থেকে লিখে নেবে। আচ্ছা, এবার আসছে কিউটিকুলার পোর। এবার দেখো, লিফ, স্টেম, বা যদি আমাদের স্কিনের কথা বলো, যদিও এখানে সেটা আসবে না, জাস্ট বোঝানোর জন্য বলবো, আমাদের যে স্কিন বা ত্বক, এগুলো না একটা লেয়ার দিয়ে তৈরি নেই। আমরা কি পড়েছি প্রথমে? সেল, সেল থেকে টিস্যু হয়, টিস্যু থেকে অর্গ্যান হয়, অর্গ্যান থেকে অর্গ্যান সিস্টেম হয়। তাহলে লিফ একটা অর্গ্যান প্লান্টের। তাহলে এখানে প্রথমে সেল আসবে, তারপর টিস্যু আসবে, তারপর অর্গ্যান আসবে। টিস্যুর আগে, অর্গ্যানের আগে কি আসবে? টিস্যু সিস্টেম আসবে। তো তার মানে এখানে অনেক সেল আছে। এবার নিশ্চয়ই এটা একটা পাতলা লেয়ার হবে না যেখানে শুধু সেল থাকবে, অনেকগুলো লেয়ার দিয়ে একটা লিফ তৈরি হয়, কারণ একটা সিঙ্গেল সেলকে চোখে দেখা যায় না। তাহলে এখানে যে অনেক লেয়ার হয় তার মধ্যে 3 রকম লেয়ার হয়: এপিডার্মিস, এন্ডোডার্মিস, ডার্মিস। স্কিন, স্কিনেরও এরম লেয়ার আছে আমাদের, এপিডার্মিস, এন্ডোডার্মিস, ডার্মিস। কোনো লেয়ার বিষয়ক জিনিস বললে সেখানে আমরা ডার্মিস কথাটা ইউজ করি, ডার্মাল লেয়ার। ওই জন্যে স্কিনের কোনো প্রবলেম হলে আমরা ডার্ম্যাটোলজিস্টকে দেখাই। তাহলে ডার্মিস, সেরকম এই লিফ আর স্টেম, এরকম স্কিনেও আমাদের ডার্মিস আছে, তাই আমি এখানে স্কিনটা লিখেছি। এবার দেখো, এইটুকু বোঝা গেছে ডার্মিস কি। এবার এপিডার্মিস হচ্ছে ওপরের লেয়ারটা, এপি মানে ওপরে, আর নিচে হচ্ছে এন্ডোডার্মিস থাকে। ঠিক আছে? ওপরে এপিডার্মিস, নিচে এন্ডোডার্মিস। আর অনেক স্কিন, লিফ, স্টেম এগুলো অনেক লেয়ার অফ টিস্যু দিয়ে তৈরি হয়, একটা লেয়ার থাকে না। ঠিক আছে? ওই জন্যই একটা লিফ হয় মোটা, পাতলা কাগজের মতো হয় না, কারণ একটা সেল দেখা যাবে না, অনেক লেয়ার অফ সেল আছে বলেই ওটা একটা অর্গ্যান হয়েছে। এবার দেখো, লিফ আর স্টেম এদের যে এপিডার্মিস, এপিডার্মিস এটা কিউটিকেল দিয়ে কভার থাকে। মানে ধরে নাও এটা একটা লিফ, ঠিক আছে? এই লিফটার ওপরের পার্টটা আমি ধরে নিলাম, এখানে আমি এরকম এঁকে নিলাম, এটা হচ্ছে ওপরের পার্টটা। সো এই ওপরের পার্টটা এন্ডোডার্মিস, সরি, এটা হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিসটা কি দিয়ে কভার আছে আমার? কিউটিকেল দিয়ে। এপিডার্মিস কি দিয়ে কভার থাকছে তাহলে? কিউটিকেল। এবার এই কিউটিকেলের মধ্যে না ভাঙচি আছে। ও, আমি এটা ডিলিট করলাম কেন? দেখো, পুরোটা কভার করেনি, বা কভার করলেও কিছু ক্র্যাকস থাকবে, ক্র্যাকস,
ছোট ছোট ফুটোর মতো থাকবে, ক্র্যাক্স থাকবে, ভেঙে যাওয়া অংশ থাকবে ছোট ছোট, যেখানটায় কিউটিকেল নেই, মানে কিউটিকেল ধরো তুমি কভার করেছো কিন্তু ফুটো হয়ে গেছে জায়গাটায়, তুমি তোমার বইটা মলাট করেছো কিন্তু মলাটের জায়গাটা কোনো জায়গায় ফুটো হয়ে গেছে, ছিঁড়ে গেছে, তাহলে সেখান দিয়েও ট্রান্সপিরেশন হতে পারে, তাকে বলবো কিউটিকিউলার ট্রান্সপিরেশন। এটাই ঠিক আছে। এখান দিয়ে 10-12% ট্রান্সপিরেশন হয়, আর স্টোমাটায় 80-90%। আর যা রিমেনিং পড়ে থাকলো সেটা লেন্টিসেলে হয়, লেন্টিসেল স্টেমে থাকে, তাই স্টেমে সব থেকে কম ট্রান্সপিরেশন হয়। আর এই কিউটিকিউলার পোর আর স্টোমাটা এই দুটোই লিফে থাকে, তাই লিফে জন্য বেশি ট্রান্সপিরেশন হয়, এটা মাথায় রাখবে, লিফে সব থেকে ভালো ট্রান্সপিরেশন হয়। হলো আচ্ছা, এবার আছে ফ্যাক্টর কন্ট্রোলিং ট্রান্সপিরেশন, মানে ট্রান্সপিরেশনকে কে কে কন্ট্রোল করছে। আমি কি বলেছিলাম, ইন্টারনাল আর এক্সটার্নাল ফ্যাক্টর, বাইরের আর ভেতর দুটোই ফ্যাক্টরটা এখানে কাজ করবে। তাহলে এই ফ্যাক্টরকে আমরা দুভাগে ভাগ করতে পারবো, একটা হচ্ছে আমার এক্সটার্নাল, একটা হচ্ছে আমার ইন্টারনাল। এক্সটার্নালে কে আসবে, টেম্পারেচার আসবে, হিউমিডিটি আসবে, উইন্ড আসবে, লাইট আসবে। আমাদের সিলেবাসে ইন্টারনাল ফ্যাক্টর নেই, তাই আমরা পড়বো না। আমি কোথাও সিলেবাসে ইন্টারনাল ফ্যাক্টর দেখিনি, তাই আমরা পড়বো না। আচ্ছা, এক সেকেন্ড একটুখানি দাঁড়াবে, আমি একবার এটা বন্ধ করব, এক সেকেন্ড। এখানে আমি একটা জিনিস রেখেছি, ওটা দেখাবো। আমরা একবার বই থেকে দেখে নাও, হ্যাঁ, যতটা পড়ালাম। ও তোমাদের গ্রুপে পাঠিয়েছিলাম না ওটা আমি? কোনটা? হ্যাঁ, গ্রুপেই আছে। ঠিক আছে। এই যে এপিডার্মাল সেল কোনটা দেখো, এপিডার্মাল সেল হচ্ছে এটা, এটার উপরে কিউটিকেলের লেয়ার থাকে, ঠিক আছে।
আর এই যে কিউটিকিউলার পোর, এই পোর, এই হচ্ছে লেন্টিসেলের পোর, ক্র্যাক আছে এখানে, লেন্সের মতো দেখতে স্মলার পোর। স্টোমাটা, দুটো গার্ড সেল, একটা পোর। যে পোর মানে হচ্ছে স্টোমাটাল ওপেনিং। ডেফিনেশন, ওয়াটার ভেপার হয়ে বেরিয়ে যাচ্ছে। ডিফারেন্স, ফিজিওলজিক্যাল, ফিজিক্যাল। এটা হচ্ছে লিভিং ল্যান্ডে হয়, এটা হচ্ছে লিভিং অর নন লিভিং। এটা প্রোটোপ্লাজম কন্ট্রোল করে, এটা প্রোটোপ্লাজম কিছুই কন্ট্রোল করে না, কারণ এটা লিভিং নন লিভিং দুটোতেই হতে পারে। এখানে প্রেশার গার্ড সেলে হয়, এখানে কোনো প্রেশার লাগে না। এটা ইন্টারনাল এক্সটার্নাল দুটোতে হয়, এটা এক্সটার্নাল। আর কিছু আছে না, এই জায়গাটাই বলছিলাম। এই যে চলো, উফ, ঠিক আছে। টেম্পারেচার হচ্ছে, তাহলে টেম্পারেচার এর যদি বেশি হয় তাহলে হিউমিডিটি কম হবে, তাহলে আমার রেট অফ টেম্পারেচার ট্রান্সপিরেশন বেড়ে যাবে। ভালো করে মাথায় রাখবে, যদি টেম্পারেচার বাড়ে তাহলে হিউমিডিটি কমবে, তাহলে ট্রান্সপিরেশন বাড়বে। টেম্পারেচার যদি কমে যায় তাহলে হিউমিডিটি বেড়ে যাবে, ট্রান্সপিরেশন কমে যাবে। বোঝা গেছে? আচ্ছা, সব থেকে ভালো টেম্পারেচার কোনটা এটা হওয়ার জন্য? এটা হিউমিডিটি। হিউমিডিটি হচ্ছে ট্রান্সপিরেশন যেটা হয় সেটা কিসের উপর ডিপেন্ড করছে? ওয়াটার ভেপার লিফে কতটা আছে আর সারাউন্ডিংয়ে কতটা আছে। মানে এটা ধরো লিফ, আর এটা আমার বাইরের এনভায়রনমেন্ট। বাইরের এনভায়রনমেন্টে যদি একদম কড়া রোদ হয়, কড়া রোদ, কড়া রোদ হলে কি হবে? বাইরে আমার জল বেশি থাকবে না, না কম থাকবে? জল কম থাকবে বাইরে যদি কড়া রোদ হয়। আর আমার লিফের মধ্যে ওয়াটার ভেপার জমে আছে, ওয়াটার, সেই ওয়াটারগুলি কড়া রোদের জন্য বেরিয়ে যাবে, ট্রান্সপিরেশন বেশি হবে। এটাই তো পড়ালাম, টেম্পারেচার বেশি হলে ট্রান্সপিরেশন বেশি হবে। কিন্তু যদি বাইরে যদি কড়া রোদ না থাকে, যদি বৃষ্টি হয়, তাহলে তো ওয়াটার ভেপার বেরোবে না। অলরেডি বাইরে বৃষ্টি হচ্ছে, তাহলে ওয়াটার ভেপারটা কেন বেরোতে যাবে? রোদই তো নেই, তাহলে ওখানে তখন ট্রান্সপিরেশনটা হবে না। আচ্ছা, যদি বাইরে হাওয়া বেশি থাকে, হাওয়া, উইন্ড, তাহলে ট্রান্সপিরেশনও বেশি হবে। উইন্ড বেশি হলে ট্রান্সপিরেশন বেশি হবে। কেন? কারণ উইন্ড এই হিউমিডিটিকে কমিয়ে দেয়, আর যদি হিউমিডিটি কমে যায় তাহলে টেম্পারেচার বেড়ে যাবে, টেম্পারেচার বেড়ে গেলে ট্রান্সপিরেশন বেড়ে যাবে। ঠিক আছে? স্যার আরেকবার বলুন।
উইন্ড বাড়লে হিউমিডিটি কমে যায়, হিউমিডিটি কমলে দেখলাম এক্ষুনি টেম্পারেচার বেড়ে যায়, টেম্পারেচার বাড়লে ট্রান্সপিরেশন বেড়ে যায়। এই যে, ঠিক আছে। লাইট, স্টোমাটা যে ওপেনিং আর ক্লোজিং হয় এটা আমরা আগের থেকেই জানি যে এটা সবসময় ডেতে হয়, তাই যদি লাইট না থাকে তাহলে আমাদের কখনোই হবে না ট্রান্সপিরেশন। তাহলে আমরা কি এতক্ষণ পড়লাম যে স্টোমাটা দিয়ে সব থেকে বেশি ট্রান্সপিরেশন হয়, তাহলে সব থেকে বেশি ট্রান্সপিরেশন কখন হবে? ডেতে হবে। আর সব থেকে কম ট্রান্সপিরেশন কখন হবে? নাইটে হবে। ডে ট্রান্সপিরেশন কে করবে? স্টোমাটা, কারণ স্টোমাটা সকালবেলায় খোলা বন্ধ হতে পারে। আর নাইটের ট্রান্সপিরেশন কে করবে? লেন্টিসেল। আচ্ছা, হয়ে গেল, এই এক্সটার্নাল ফ্যাক্টরের ব্যাপারটা শেষ। এবার দেখো সিগনিফিকেন্স, এইটার দরকার কি, এটার দরকার কি, এটা কেন হলে কি হেল্প হয়? দেখো যত বেশি ট্রান্সপিরেশন হবে তত বেশি তোমার প্লান্টের ওয়াটার লাগবে। ওয়াটার কোত্থেকে নেবে? রুট থেকে নেবে। রুট থেকে যে ওয়াটারটা সেটা প্লান্ট অবধি কে টেনে নিয়ে যায়? জাইলেম। ভালো করে বুঝে নাও, এটা যদি প্লান্ট হয়, প্লান্টের যদি রুট হয়, রুট থেকে আমরা জল কোথায় দিই? মাটিতে দিই। তাহলে জল রুট নেবে, রুট নেওয়ার পরে এখান থেকে জলটা প্লান্টে পাঠাবে, নাহলে লিফে জলটা যাবে কি করে রুট থেকে? ট্রান্সপিরেশন কোথায় হয়? লিফে। জল দিচ্ছি রুটে, রুট আর লিফের মধ্যে দুটো জায়গা আছে, তো একটা ডিফারেন্স আছে, তো লিফ ওপরে রুট নিচে, তাহলে জলটাকে তো লিফ অবধি টেনে নিয়ে যেতে হবে। তার জন্য এই জাইলেম জলটাকে ওপর থেকে টেনে নিয়ে যায়, নিচে থেকে ওপরে নিয়ে যায়। যেরকম আমাদের বাড়িতে পাম্প জলটাকে টেনে ওপর অবধি আমাদেরকে দেয়, সেরকম এটা হচ্ছে জাইলেম, হচ্ছে গাছের পাম্প। ঠিক আছে। এই যে জাইলেম জলটাকে টেনে নিয়ে আসবে, তার জন্য একটা টান লাগবে, তো ধরে যে টেনে আনবে তার জন্য একটা শক্তি লাগবে, একটা টেনশন লাগবে, সেইটা ট্রান্সপিরেশন দেয়। কারণ শরীর থেকে যদি জল বেরিয়ে যায় তাহলে তোমাকে জল খেতে হবে। তোমার যদি গরমকালে আমরা কেন বেশি জল খাই? কারণ আমাদের ঘাম হয়, তাহলে আমাদের জল তেষ্টা পায়। সেরকম এই জল তেষ্টাটা পাওয়ানোর জন্যে ট্রান্সপিরেশন হয়। ট্রান্সপিরেশন হলে শরীর থেকে জল বেরিয়ে যাবে, আর জল বেরিয়ে গেলে জাইলেমের কাছে ইনস্ট্রাকশন যাবে যে তুমি নিচের থেকে জল তুলে উপরে পাঠাও। বোঝা গেছে? এটাকে কি বলে? এটাকে বলে অ্যাসেন্ট অফ স্যাপ। এটাকে অ্যাসেন্ট অফ স্যাপ বলে। ঠিক আছে। অ্যাসেন্ট মানে তোলা, অ্যাসেন্ট অফ স্যাপ। ডিসেন্ট মানে নাবানো, অ্যাসেন্ট মানে তোলা। ঠিক আছে, জল তোলা হচ্ছে এখানে। কে তুলছে জল? জাইলেম। প্যাসিভ ওয়াটার অ্যাবজর্পশন, ওই একই জিনিস। এখানে জল তোলার ব্যাপারটা বলছিল, এখানে এটা বলছে যে ট্রান্সপিরেশন হলে তবেই সয়েল থেকে ওয়াটার আসবে। যত বেশি ট্রান্সপিরেশন হবে তত বেশি ওয়াটার আসবে। ঠিক আছে। ট্রান্সপিরেশন যত হবে ততই রুট থেকে জল ওপরে যাবে। এক্সেস ওয়াটার, ধরো তুমি এত বেশি জল নিয়ে ফেলেছো তোমার শরীর কাজ করতে পারছে না, কিন্তু গাছকে তো সেই জলটা বের করতে হবে, তার জন্য ট্রান্সপিরেশন করে দেবে, শরীর থেকে জল বের হয়ে যাবে। তাহলে এটা টাইপ অফ প্লান্টের এক্সক্রিশন প্রসেস, যেখান দিয়ে প্লান্ট বের করে দিচ্ছে জলকে। ঠিক আছে।
কুলিং এফেক্ট। ধরো বাইরে খুব গরম আছে, গাছ ওই জলটাকে যখন বের করছে বাইরে, তার মানে কি টেম্পারেচার বেশি থাকলে ট্রান্সপিরেশন বেশি হয়, এটা পড়েছি তো। তাহলে এই জলটা যখন বের করে দেবে, যখন আমাদের যখন ঘাম দেয়, ঘাম হয় যখন, তখন পাখা চলে, ঘামটা যখন শুকিয়ে যায় আমাদের ঠান্ডা লাগে না, ঠান্ডা হাওয়া লাগে তো। বাইরে থেকে রোদ থেকে ঘেমে এলে পাখার তলায় বসলে আরাম লাগে তো, ঠান্ডা হাওয়া লাগে। সেরকম গাছও শরীর থেকে জল বের করে দেওয়ার পর গাছের ঠান্ডা লাগে, হাওয়া লাগে, ঠিক আছে। তাহলে ট্রান্সপিরেশন কুলস দ্য প্লান্ট, ট্রান্সপিরেশন প্লান্টকে ঠান্ডা করে। মেনটেনেন্স অফ অপটিমাম টার্জিডিটি, প্লান্টের যে কোনো কাজ করার জন্য একটা প্রেশার লাগে, সেই প্রেশারটাও ট্রান্সপিরেশন দেয়, ঠিক আছে। কুলিং এফেক্ট অলরেডি বলে দিয়েছি, আর বলার দরকার নেই। এই দুটো সেম সেম চলে এসছে, এইগুলো হবে না। স্যার ট্রান্সলোকেশন অফ মিনারেলস কি বলছিলাম? ট্রান্সলোকেশন অফ মিনারেল বলিনি, এবার বলে দিচ্ছি, শুনে নাও। ওয়াটার রুট থেকে ওপরে যায়, প্লান্ট এটা, জল কোথায় দেব? মাটিতে। সয়েলের মধ্যে কি থাকে? মিনারেল থাকে তো, সয়েলের মধ্যে মিনারেল। তাহলে সয়েলের মধ্যে জল দিলাম, মিনারেল দিলাম, সয়েল আর মিনারেল মিশে গেল, জল আর মিনারেল মিশে যাবে, কারণ জলটা আমি কোথায় দিচ্ছি? সয়েলে। সয়েলে কে আছে? মিনারেল। ব্যাস, যখন জলটা এখান থেকে জাইলেম ওপরে তুলবে, সাথে মিনারেলকেও নিয়ে যাবে। আমরা আগের চ্যাপ্টারেই কি পড়লাম? মিনারেল নিউট্রিশনে, যে মিনারেল সব কিছুতে কাজে লাগে। তাহলে প্লান্টের মিনারেলও চাই জলের সাথে, সেই মিনারেলটা প্লান্টকে কে দেবে? এই ওয়াটারের সাথেই যাবে, জাইলেমই পাঠাবে ওপরে, ঠিক আছে। এটাই ট্রান্সলোকেশন অফ মিনারেল। ট্রান্সপিরেশন যে শুধু ভালো কাজ করে তাই নয়, ট্রান্সপিরেশন কিছু খারাপ কাজও করে, হার্মফুলও। ট্রান্সপিরেশন হার্মফুলও হয়। এই যে রিডাকশন ইন গ্রোথ, যদি কোনো প্লান্ট প্রয়োজনের থেকে বেশি ট্রান্সপিরেশন করে, তাহলে তার শরীরে ওয়াটার কমে যাবে, তাই তো। ধরো আমি ট্রান্সপিরেশন করতে পারি 2 লিটার জলের, কিন্তু আমি করে দিচ্ছি 5 লিটার জলের, তাই তো। তাহলে সেটা বেশি করলাম। এবার দেখো, এটা গাছের রুট, গাছের রুটে তুমি সকালবেলা জল দিলে আর বিকেলবেলা জল দিলে, বাকি সারাদিন তো আর জল দিচ্ছ না, তাহলে প্লান্ট জলটা পাবে কোত্থেকে? যদি ও এক্সেসিভ ট্রান্সপিরেশন করে নেয়, তখন শরীরে জমানো যে ভালো জল থাকে, যেটাতে ওর শরীরের কাজে লাগবে, সেই জল দিয়ে ও ট্রান্সপিরেশন করে দেয়, যার জন্য ওর গ্রোথ কমে যায়, গ্রোথ হয় না প্লান্টের, অসুস্থ প্লান্ট তৈরি হয়ে যায় তখন, ঠিক আছে। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, এবার আছে উইল্টিং। যদি বেশি ট্রান্সপিরেশন হয়, তার মানে বেশি জল পড়ে যাবে, তাহলে উইল্ট করে যাবে। উইল্ট মানে মুচড়ে যাবে, গুটিয়ে যায়, মূর্ছা গেছে আমরা বলি। পাতাগুলো সব যেরকম উঠে থাকে ওরম না, এরা এই যে ঝরে গেছে, এরকম উল্টে গেছে, এরকম এরম হয়ে গেছে। আসলে কিরম থাকা উচিত? এরম থাকা উচিত, হয়ে গেছে এরকম, এরম, ঠিক আছে। আচ্ছা, লস অফ এনার্জি, অবশ্যই যদি বেশি ট্রান্সপিরেশন করে দরকারের থেকে, তাহলে বারবার ওপর থেকে জল তুলতে হবে। বারবার যদি কাউকে ওপর থেকে জল তুলতে হয়, তার জন্য তো একটা এনার্জি লাগে।
ট্রান্সপিরেশনে যদি সব এনার্জি দিয়ে দেয় তাহলে বাকি কাজ করবে কি করে? বোঝা গেছে? শেষ, ট্রান্সপিরেশন শেষ। এই যেটা হচ্ছে মুভমেন্ট অফ ওয়াটার, মিনারেল, ফুড অ্যান্ড গ্যাস, এটা ট্রান্সপিরেশনেরই পরের চ্যাপ্টারটা। একসাথেই দেওয়া রয়েছে, আলাদা বোধহয় করা নেই। যেখানে ট্রান্সপিরেশন শেষ হচ্ছে ওখানেই দিয়েছে। দেখো, ট্রান্সপিরেশন যতই খারাপ হোক আর যতই ভালো হোক, এটা দরকার। সব কিছুই একটা লিমিটে ভালো। যেরকম তোমরা পড়াশোনা করছো না, এটা একটা লিমিটে ভালো। যখন লিমিট পার করে যাবে তখন খুব বড় সমস্যায় পড়বে, তখন কেউ সাহায্য করবে না। তাই সায়েন্টিস্ট একজন আছে যার নাম হচ্ছে কি, সায়েন্টিস্টের নাম কি, কুর্তিস বা কার্টিস। কার্টিস কার্টিস সে কি বলেছিল, ট্রান্সপিরেশন হচ্ছে একটা নেসেসারি এভিল, মানে ট্রান্সপিরেশন হচ্ছে এমন একটা দুষ্টু যাকে দরকার। ঠিক আছে? মুভমেন্ট অফ ওয়াটার, মিনারেল, ফুড অ্যান্ড গ্যাস কি বলছে? বলছে মুভমেন্ট অফ সাবস্টেন্সেস, যেরকম ওয়াটার, মিনারেল, গ্যাস, হরমোন, অর্গ্যানিক সাবস্টেন্সেস, এগুলো সব প্লান্টের বডিতে একটা সেল থেকে একটা সেল, আরেকটা টিস্যু থেকে আরেকটা টিস্যুতে ট্রান্সপোর্ট করা হয়। এটা তো বোঝো যে প্রথমে জল দেবো এখানে, সেটা মিনারেলের সাথে মিশবে, দিয়ে এখান দিয়ে ওপরে উঠবে, দিয়ে এখানে যাবে, এখানে যাবে। এটা কি করে যাচ্ছে? একটা সেল থেকে আরেকটা সেল, তার থেকে আরেকটা সেল, এভাবে ট্রান্সপোর্ট হচ্ছে তো। হ্যাঁ, তারপরই এই একটা লিফ পাচ্ছে, দিয়ে গোটা বডিটা পেয়ে যাচ্ছে অ্যাট লাস্ট, শত শেষে পুরো বডিটা পাচ্ছে। তাহলে কি বলছে, রুট থেকে লিফে নিয়ে যাচ্ছে, এটাকে লং ডিস্টেন্স বলছে। আর কি বলছে, একটা সেল থেকে আরেকটা সেলে নিয়ে যাচ্ছে, এটাকে শর্ট ডিস্টেন্স বলছে। মানে ধরো রুটের এই ব্রাঞ্চটা থেকে এই ব্রাঞ্চে নিয়ে গেল, এটা শর্ট ডিস্টেন্স, দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু যখন রুটের এখান থেকে একদম এখান অবধি নিয়ে যাচ্ছে, এটা লং ডিস্টেন্স। এটা তো বোঝো। আচ্ছা, বলছে এরম যখন শর্ট ডিস্টেন্সে কিছু আমাকে পাঠাতে হবে, এইটুকু ডিস্টেন্স, কতটুকু ডিস্টেন্স? এই যে এই ব্রাঞ্চটা থেকে এই ব্রাঞ্চে নিয়ে যাব, তখন কি প্রসেস লাগবে আমার? ডিফিউশন। কি ডিফিউশন বলছি? আর কি প্রসেস লাগবে? সাইটোপ্লাজমিক স্ট্রিমিং। আর কি? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। সব কটা পড়াবো। তাহলে যদি বলে শর্ট ডিস্টেন্সের জন্য কাকে লাগবে, তাহলে কি কি প্রসেসের নাম বলবে? ডিফিউশন, সাইটোপ্লাজমিক স্ট্রিমিং, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। শর্ট ডিস্টেন্স। লং ডিস্টেন্সে কাকে লাগে? মিউট করো। লং ডিস্টেন্সে এবার দেখো, লং ডিস্টেন্স মানে কি, যা যাবে এখান থেকেই যাবে উপরে। ওয়াটার যেটা এখানে দিচ্ছ সেটা এখান থেকে তো লিফে অবধি যাবে। তার জন্য কি বললাম, কি লাগে এক্ষুনি বলেছি, এখান থেকে এখানে যে পাঠায়, এই যে এখানে পড়ালাম, কি লাগে? জাইলেম। তাহলে দেখো, মিউট করো, আমি বলছি। ওপর থেকে নিচে যাচ্ছে, তার মানে এরম যাচ্ছে, এটা হচ্ছে ইউনিডাইরেকশনাল, মানে একমুখী। এরম যাচ্ছে, এরম আসে না। জল ওপরেই যায়, জলটাকে কেউ নিচে পাঠায় না। জল নিচে পাঠায়? জল তো নিচে পাঠায় না, জল তো লিফট দিয়ে বেরিয়ে যাচ্ছে বাইরে। তাহলে এটা ইউনিডাইরেকশনাল, নিচে থেকে ওপরেই যায়। ঠিক আছে?
এটা শুধু ওয়াটার আর মিনারেলের জন্য ইউনিডাইরেকশনাল। কার জন্য? ওয়াটার মিনারেল। রুটের কাজ জল পাঠানো, কিন্তু ধরো লিফে খাবার তৈরি হলো, রুটের কি খাবারের দরকার নেই? এটাও তো একটা অর্গ্যান, রুটের খাবারের দরকার আছে, তাহলে এখান থেকে এটা নিচে আসবে। ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি আরেকবার। জল শুধু এরম ভাবে যাবে, কারণ জলের নিচে দরকার নেই, নিচে জলের কোনো নিড নেই, ওপরে নিড আছে। ঠিক আছে, কিন্তু খাবার তো সবারই লাগে, তাই খাবার যখন লিফে তৈরি হচ্ছে সেটা এরকম নিচেও আসছে আবার ওপরেও যাচ্ছে। ঠিক আছে, তাহলে ট্রান্সপোর্ট অফ অর্গ্যানিক সলিউট অ্যান্ড মিনারেল এটা হচ্ছে মাল্টি ডাইরেকশনাল, মানে এরম এরম হতে পারে। ঠিক আছে, অর্গ্যানিক সলিউট মানেই ধরে নাও খাবার, খাবার এই যে লিখছে দেখো, অর্গ্যানিক কম্পাউন্ড সিনথেসাইজড ইন দ্য লিফ, তার মানে যে অর্গ্যানিক জিনিসটা আমাদের লিফে তৈরি হয়, লিফে কি তৈরি হয়? খাবার, পড়িয়েছিস ফটোসিনথেসিস। ঠিক আছে, কোথায় কোথায় পাঠায়? লিভিং সেলে পাঠায়, গ্রোয়িং টিপসে পাঠায়, স্টোরেজ অর্গ্যানে পাঠায়। কি দিয়ে পাঠায়? ফ্লোয়েম দিয়ে পাঠায়। তাহলে জল কি দিয়ে যায়? জাইলেম দিয়ে যায়। খাবার কি দিয়ে যায়? ফ্লোয়েম দিয়ে যায়। ফ্লোয়েম মাল্টি ডাইরেকশনাল, জাইলেম ইউনিডাইরেকশনাল। ফ্লোয়েম মাল্টি ডাইরেকশনাল, জাইলেম ইউনিডাইরেকশনাল। ফ্লোয়েম মাল্টি ডাইরেকশনাল, জাইলেম ইউনিডাইরেকশনাল। জাইলেম জল পাঠায়, ফ্লোয়েম খাবার পাঠায়। জলের সাথে মিনারেল যায়, ফুডের সাথেও মিনারেল যায়, এটা মাথায় রাখবে, মিনারেল সবসময় কনস্ট্যান্ট। ঠিক আছে, এই দেখো মিনারেল, এই দেখো মিনারেল, হলো হলো ঠিক আছে, বোঝা গেছে? এবার আসবো কি ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট কভাবে হয়? দুভাবে হয়, প্যাসিভ ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আগে আমরা প্যাসিভ ট্রান্সপোর্ট পড়ব, তারপর ডিফিউশন পড়ব, তারপর অসমোসিস পড়ব, তারপর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট পড়ব। ঠিক আছে, প্যাসিভ ট্রান্সপোর্ট কি কিসের ওপর নির্ভর করে? কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে কি? কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে হচ্ছে, ধরো এটা এখানে আমার জল কম আছে, এখানে জল বেশি আছে, তার মানে এটা একটা গ্রেডিয়েন্ট তৈরি করে। গ্রেডিয়েন্ট মানে কম বেশি, একটা ডিফারেন্স। আমার পেটে খিদে, খাবার নেই, তার মানে আমার খিদে পাবে, তবে আমি খাবারটা খাবো, একটা গ্রেডিয়েন্ট তৈরি হলো। সেমনি তাই এখানে জল বেশি আছে, এখানে জল নেই, একটা গ্রেডিয়েন্ট তৈরি হলো। এখানে জল বেশি আছে মানে এখান থেকে জলটা এখানে পাঠিয়ে দেবে। তাহলে কিসের ওপর ডিপেন্ড করে? কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে কিছুর কম বা বেশি। দেখো এটা একটা গ্রেডিয়েন্ট, এখানে বেশি আছে, এখানে কম আছে, তাই এখান থেকে ট্রান্সপোর্ট করবে। গ্রেডিয়েন্ট মানে বোঝা গেছে? আচ্ছা, আর কি? শুধু গ্রেডিয়েন্ট না, আরেকটা কি? স্পন্টেনিয়াস মুভমেন্ট অফ এরিয়া অফ হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন। হায়ার কনসেন্ট্রেশন লোয়ার কনসেন্ট্রেশন মানে নিশ্চয়ই বোঝানোর দরকার নেই, হায়ার মানে যেখানে বেশি আছে, লোয়ার মানে যেখানে কম আছে। তাহলে সবসময় প্যাসিভ ট্রান্সপোর্ট কিভাবে হয়? হাই থেকে লোতে যায়। ঠিক আছে, ঠিক আছে, এবার প্যাসিভ ট্রান্সপোর্ট ক প্রকারের হয়? দু প্রকারের হয়, ডিফিউশন আর অসমোসিস। ডিফিউশন, the tendency of molecules or ions
to move from the region of higher concentration to lower concentration is called diffusion. এক্ষুনি বললাম যেখানে বেশি থাকবে সেখান থেকে কমের দিকে চলে যাবে। এটা আমাদের শরীরেও হয়। কোথায় হয়? লাংসে হয়। ডিফিউশন কোথায় হয়? লাংসে। এই যে ডিফিউশন বলেছে, এই ডিফিউশন সলিডেও হতে পারে, লিকুইডেও হতে পারে, গ্যাসেও হতে পারে, ঠিক আছে? আচ্ছা, কি এক্সাম্পল কি দিয়েছে? এক্সচেঞ্জ অফ গ্যাসেস ডিউরিং রেসপিরেশন, ট্রান্সপোর্ট অফ নিউট্রিয়েন্টস, যে খাবার খাই তার যে নিউট্রিয়েন্ট সেটা ব্লাড থেকে টিস্যুতে পাঠানো বা টিস্যু থেকে সেলে পাঠানো, ঠিক আছে? ট্রান্সপিরেশনে, ফটোসিনথেসিসে, রেসপিরেশনে, সবেতে ডিফিউশন হয়। এই যে ফুলের যে গন্ধ আমরা পাই সেটাও ডিফিউশনের জন্য হয়, ঠিক আছে? ধরো ফুলের গন্ধ ফুলের এই জায়গাটার মধ্যে আছে, আমি আমার নাকটা নিয়ে গেলাম, আমার নাকে তো সেই গন্ধটা নেই, মানে গন্ধটা কার কাছে বেশি আছে? এর কাছে। আর আমার নাকে গন্ধটা নেই, তাই ও নাককে পাঠিয়ে দেবে গন্ধটা হাই টু লো, ঠিক আছে? এই হয়ে গেল আমার ডিফিউশন। এবার আসছে অসমোসিস। অসমোসিস কি? অসমোসিসটা উল্টো হয়, লোয়ার থেকে হাইয়ার, ঠিক আছে? ভালো করে দেখো, মুভমেন্ট অফ মলিকিউলস ফ্রম আ সলভেন্ট অফ আ সলিউশন অফ লোয়ার কনসেন্ট্রেশন টু হায়ার কনসেন্ট্রেশন, ঠিক আছে? ঠিক আছে, এই জিনিসটা সবসময় মাথায় রাখবে। যখন এরকম দুটো কনসেন্ট্রেশনের জিনিস থাকে, এই যে এখানে হাই এখানে লো, তখন মাঝখানে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন থাকে। সেমি পারমিয়েবল মেমব্রেন মানে এখান দিয়ে সব কিছু পাস করতে পারবে না, কিছু জিনিস পাস করতে পারবে, কিছু জিনিস পাস করতে পারবে না, এই জন্য এর নাম সেমি পারমিয়েবল। পারমিয়েবল মানে ভেদ্যতা, ভেদ্যতা মানে ঢোকা, ঠিক আছে? সেমনি এখানে বলছে যে দুটো ডিফারেন্ট যদি জিনিস থাকে হাই আর লো, তাহলে সেখানে সেমি পারমিয়েবল মেমব্রেন থাকবে। বলছে সেল টু সেল অসমোসিস। ধরো একটা সেলে অল্প জল আছে, একটা সেলে বেশি জল আছে, তাহলে ওই সেল থেকে এই সেলে যে জলটা যাবে সেটাকে আমরা বলবো কি? অসমোসিস। লো থেকে হাইতে যেটা যাবে। এবার আসছে অসমোটিক প্রেশার। ওয়াটার কি দিয়ে সেলে ঢোকে? এন্ডো অসমোসিস দিয়ে। কি দিয়ে? এন্ডো অসমোসিস, ভেতরে অসমোসিস হয়। এন্ডো মানে ভেতরে। As a result, target pressure of the cell increases and suction pressure decreases. Suction মানে টেনে নেওয়ার ক্ষমতা, টানার, চুষে নেওয়া। সাকশন মানেই বলছে যে টেনে নেব একদম, ঠিক আছে? সেই পাওয়ারটা কমে যায়, প্রেশারটা কমে যায়, আর টার্জিট প্রেশার সেটা বেড়ে যায়। এই যে দেখো, এটা হচ্ছে দেখো সাকশন পাওয়ার বেশি আছে, ওই জন্য দেখো এইটুকু জায়গায় জল। এটা টার্জিট সেল, ওই জন্য এখানটায় জল বেশি আছে। সাকশন প্রেশার নেই, জল বেশি আছে। এখানে সাকশন পাওয়ার আছে বলে জল কম আছে। যখন সাকশন প্রেশার 0 হয়ে যায়, যখন সাকশন প্রেশার, যখন সাকশন কোনো ক্ষমতাই থাকবে না, কেউ যখন আমাকে টানবেই না, তখন টার্জার প্রেশার ম্যাক্সিমাম হয়ে যায়, ব্যাস জল চলে এলো। আর এন্ডো অসমোসিস তখন বন্ধ হয়ে যায়, কারণ জল চলে এসছে, সাকশন প্রেশার নেই, তাহলে আমার এন্ডো অসমোসিস করারও দরকার নেই, ঠিক আছে? এইটা মাথায় রাখবে। যখন পুরো টার্জিট কন্ডিশন হয়
তখন অসমোটিক প্রেশার ইজ ইকাল টু টার্জিট প্রেশার হয়, সাকশন প্রেশার 0 হয়। এটা পরীক্ষায় জিজ্ঞেস করবে সাকশন প্রেশার কখন 0 হয়, বলবে সাকশন প্রেশার 0 হয় যখন টার্জিট কন্ডিশনে থাকে। ঠিক আছে, আর এই টার্জিট প্রেশারটা, এই অসমোটিক প্রেশারটা কি, যখন হাইড্রোস্ট্যাটিক প্রেশার থাকবে, মানে যখন জলের প্রেশার থাকবে ভেতরে। জলের প্রেশার কখন থাকবে না, যখন ভেতরে জল কম থাকবে, এন্ডো অসমোসিস চলবে। এন্ডো অসমোসিস বন্ধ হয়ে গেল মানেই বুঝতে হবে যে আমার ভেতরে অনেক জল আছে, তাই আমার আর দরকার নেই এন্ডো অসমোসিস করার। ওই জন্যেই তখন সাকশন প্রেশার 0। সাকশন প্রেশার কখন 0 হবে, যখন ভেতর থেকে কিছু টানতে পারছে না। ঠিক আছে, এই যে এক্সাম্পল দিয়েছে অসমোসিসের, পড়ে নেবে, কিছু বোঝানোর নেই। রোল অফ অসমোসিস 3-4টে মুখস্থ করে নেবে, হয়ে যাবে। এবার আছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এটাও একটা কনসেন্ট্রেশনের ওপরে ডিপেন্ড করে, দুটোই এক কনসেন্ট্রেশনের ওপর ডিপেন্ড করে। কিন্তু এখানে সব কিছুই রুট থেকে সয়েল অবধি, মানে সব কিছুই রুট থেকে পাঠানো সম্ভব নয়। ঠিক আছে, মিনারেল যেগুলো সয়েলে থাকে সেগুলো সেল মেমব্রেন পাস করে বেরোতে পারে না, এটা সব থেকে প্রথম ব্যাপার। সেল মেমব্রেন পাস করে বেরোতে পারে না। আর সেকেন্ড হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য মিনারেল অফ দ্য সয়েল এতটাই কম থাকে দেন কনসেন্ট্রেশন অফ দ্য মিনারেল ইন রুট। রুটে মিনারেল বেশি থাকে আর সয়েলে মিনারেল কম থাকে। ঠিক আছে, তাই মিনারেলকে আমাকে অ্যাক্টিভ অ্যাবজর্পশন করাতে হবে, এখানে অ্যাবজর্বের ব্যাপার আসবে একটা। ঠিক আছে, অ্যাবজর্ব হবে। এই যে দেখো, এখান থেকে অ্যাবজর্ব হচ্ছে আর এনার্জি বেরিয়ে যাচ্ছে, মানে একটা এনার্জি ইউজ করে অ্যাবজর্পশন হচ্ছে। ঠিক আছে, এবার দেখো এসেন্ট অফ স্যাপ, আর একটু ভালোভাবে এসেন্ট অফ স্যাপ পড়া যাক। এসেন্ট অফ স্যাপ কি বলছে, ওয়াটার ইনসাইড দ্য প্লান্ট বডি ইজ নট পিওর ওয়াটার, ভালো জল থাকে না, এর মধ্যে মিনারেল মেশানো থাকে, তারই নাম স্যাপ। তাহলে স্যাপ মানে কি, পিওর ওয়াটার নয় যেটার মধ্যে মিনারেল মেশানো আছে। স্যাপ মানে মিনারেল নয় অঙ্কিতা। ওয়াটার আমি পড়লাম এক্ষুনি, মন দিয়ে শোনো না, একদম সব থেকে ভালোভাবে বোঝা যায়। আমি কি বললাম এক্ষুনি, যে জলটা প্লান্ট টানে সেটা পিওর ওয়াটার নয়। যেরকম ফিল্টার থেকে যে জলটা বেরোয় সেটা পিওর ওয়াটার, কিন্তু ফিল্টারের মধ্যে যে জলটা ফিল্টার হচ্ছে সেটা পিওর ওয়াটার নয়। এই যে জলটা পিওর নয়, পরিষ্কার খাঁটি জল নয়, এই খাঁটি জলের মধ্যে মিনারেল মেশানো আছে, মিনারেল। সেই মিনারেল মেশানো জলকে স্যাপ বলে। ঠিক আছে, the upward movement of water from root toward the tip of stem branches and their leaf is called ascent of sap. এটা কে করায়, জাইলেম ভেসেল করায় আর ট্র্যাকিট করায়। জাইলেম ভেসেল করায় আর ট্র্যাকিট করায়। এখান থেকে এখানে জল তোলা, এইটাকেই অ্যাসেন্ট অফ স্যাপ বলে, জল তোলাকেই অ্যাসেন্ট অফ স্যাপ বলে। কিন্তু এটা কারা করাবে, জাইলেম ভেসেল করাবে আর ট্র্যাকিট করাবে। ঠিক আছে, আচ্ছা এটা কি দিয়ে প্রমাণ করতে পারবো, একটা এক্সপেরিমেন্ট আছে, রিঙ্গিং এক্সপেরিমেন্ট। এখানে আমরা কি করব, যদি কোনো একটা গাছের বা কোনো একটা কিছুর ফ্রেশ শুট, মানে ওপরের যদি ওই যেখানটা মানে রুটটাকে বাদ দিয়ে, নিচেরটা তো রুট আর ওপরে যে প্লান্টটা থাকে সেটা শুট, ধরো এটাকে কেটে নিলাম, এটা কেটে নিলাম, কাটার পরে সেটাকে আমি এই 2% ইওসিন দ্রবণ, 2% ইওসিন সলিউশনে যদি 30 মিনিটের জন্য চুবিয়ে রাখি, ইওসিন একটা কেমিক্যাল, এতে যদি চুবিয়ে রাখি তাহলে আমি দেখব
প্লান্টের লিফগুলো লাল হয়ে গেছে, ঠিক আছে, ঠিক আছে। কেন লাল হবে? কারণ এই জাইলেম আর ট্র্যাকিটগুলো ভেতরে লাল হবে, আর এই জাইলেম আর ট্র্যাকিট কোথায় থাকে? স্টেমের মধ্যে দিয়ে থাকে, কারণ স্টেমের মধ্যে দিয়ে তো জলটা উপরে যাবে, তাহলে জাইলেম নিশ্চয়ই স্টেমে থাকবে, ওটা প্রমাণ করে এটা, ঠিক আছে। এই দেখো কী করে জলটা যাচ্ছে, দেখো এটা রুট হেয়ার, এখানে একটা জাইলেম আছে, এই যে জাইলেম 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 জাইলেম, জল চলে গেল, সেন্টারে থাকে, ভালো করে দেখো, দুদিকে আছে এপিডার্মিস, এদিকে কর্টেক্স, এদিকে এন্ডোডার্ম, আর এটা রুট হেয়ার, রুট, এটা হচ্ছে রুট, রুটের এখান দিয়ে সেন্টার দিয়ে জল যাচ্ছে, ওকে। রুট প্রেশার থিওরি, রুট প্রেশার থিওরি কি? এটা কে দিয়েছিল? সায়েন্টিস্ট প্রিসলি। উনি বলেছিল একটা প্রেশার ডেভেলপমেন্ট হয় জাইলেমের এলিমেন্টে, যেখানে ওয়াটার অ্যাবজর্পশন হয়। আমি তখনই বললাম যে এখান দিয়ে জল বেরিয়ে গেলে এখানে একটা প্রেশার আসবে, যার জন্য ওয়াটারটা ওপর থেকে নিচে যাবে, এটাই হচ্ছে রুট প্রেশার, ঠিক আছে। আর হচ্ছে কোহেশন, টেনশন অ্যান্ড ট্রান্সপিরেশন পুল থিওরি, ঠিক আছে। ওয়াটারের দু রকম প্রপার্টি হয়, একটা কোহেসিভ, একটা অ্যাডহেসিভ। ট্রান্সপিরেশন পুলটা কোথায় আসে? জাইলেমে আসবে, কারণ জাইলেম জল টেনে নিয়ে আসবে, ঠিক। খাবার কে খাবে? মুখ খাবে, তাই প্রেশারটা কোথায় আসবে? মুখের কাছেই তো আসবে। খাবার দেখলে থুতুটা কোথায় আসে? স্যালাইভা আসে না, যে জিভ থেকে জল পড়ছে, ওটা কোথায় আসে? মুখে আসে, কারণ খাবারটা মুখ দিয়ে যাবে। তাই এখানে জাইলেমে প্রেশার আসে, কারণ জলটা জাইলেম দিয়ে যাবে, ব্যাস হয়ে গেল। কোহেশন আর টেনশন, তার মানে কোহেশন মানে এখান দিয়ে যে টান আসবে, টান, সেই টানের কথা বলছে। আর হচ্ছে একটা মাস ফ্লো হাইপোথেসিস, এটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আছে, এটা হচ্ছে লোডিং আনলোডিং ইন ফ্লোয়েম। এই দুটো একবার স্কুলে দেখবে করাচ্ছে কি না। এই দুটো মোটমাট কোনো স্কুলেই পড়ায় না, কারণ এগুলো একটুখানি হার্ড টপিক, এগুলো কোনো স্কুলে পড়ায় না। মেন এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে অসমোসিস আর অ্যাসেন্ট অফ স্যাপ। অসমোসিস, অ্যাসেন্ট অফ স্যাপ, এইগুলোই ইম্পর্টেন্ট এখান থেকে। আমি বলে দিচ্ছি, অসমোসিস ইম্পর্টেন্ট, অ্যাসেন্ট অফ স্যাপ ইম্পর্টেন্ট, ডিফিউশন ইম্পর্টেন্ট, আর ট্রান্সপিরেশন। এই চ্যাপ্টারটা থেকে আমি সব কিছু পড়িয়ে দিয়েছি, এটা ভীষণ ইম্পর্টেন্ট। ট্রান্সপিরেশন ভীষণ ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা থেকে শুধু ইম্পর্টেন্ট ডিফিউশন, অসমোসিস, অ্যাসেন্ট অফ স্যাপ, আর কিছু ইম্পর্টেন্ট নয়। এইগুলো তোমাদেরকে পড়ালেও তোমরা ভুলে যাবে বা বুঝবে না, তাই আমি এটা পড়াচ্ছি না। এই মাস ফ্লো আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এগুলো আসে না, কোনো স্কুলে পরীক্ষায় দেয় না, ঠিক আছে। এই চ্যাপ্টারটা শেষ। এরপরে রেসপিরেশন আছে। রেসপিরেশন পড়াতে টাইম লাগবে, 1 থেকে 2 ক্লাস লাগবে রেসপিরেশন পড়াতে, তাও চেষ্টা করব যাতে না লাগে। তারপর আছে ডাইজেশন। ডাইজেশন পড়াতে একটু টাইম লাগবে, ডাইজেশন বিশাল বড় চ্যাপ্টার, বিশাল বড় চ্যাপ্টার ডাইজেশন, বিশাল বড় চ্যাপ্টার ডাইজেশন। ডাইজেশন পড়াতে 3-4 দিন লাগবে। সার্কুলেশন পড়াবো, অনেক দিন লাগবে। এক্সক্রিশন পড়াবো, অনেক দিন লাগবে। তারপর শেষ হবে জুনের মধ্যে। আমি সিলেবাস লাইফ সায়েন্সে শেষ করে দেওয়ার চেষ্টা করব। আমি পরের থার্সডে ওয়ার্ক পাওয়ার এনার্জি পড়াবো, এরকম সকালবেলাই পড়াবো, ঠিক আছে।